দোরগড়ায় অসম বিধানসভা নির্বাচন আর এবারের অন্যতম আকর্ষণ ৬৪ নম্বর লামডিং বিধানসভা কেন্দ্র। পুরনো প্রতিদ্বন্দ্বিতা আবারও সামনে, মিশ্র বনাম কর। একদিকে বিজেপির হ্যাট্রিকের লড়াই, অন্যদিকে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। উন্নয়ন না স্থানীয় অসন্তোষ, কোন দিকে ঝুঁকবে ভোটাররা, সেটাই এখন বড় প্রশ্ন। হোজাই জেলার রেল শহর লামডিং পুনর্নির্ধারণের পর নতুন সমীকরণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1957 সালে গঠিত এই কেন্দ্রে ইতিহাস জুড়ে রয়েছে নানা রাজনৈতিক পালাবদল। কংগ্রেস, সিপিআইএম, এজিপি, এমনকি নির্দল সব দলেরই উত্থান পতনের সাক্ষী লামডিং। 2011 সালে এআইইউডিএফ এর স্বপন করের জয় ছিল এক বড় চমক। আর 2016 এবং 2021 দুবারই বিজেপির শিবু মিশ্রের দখলেই আসন। এবার 2026 শিবু মিশ্রের লক্ষ্য টানা তৃতীয় জয়। প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের ভরসা সেই স্বপন কর। প্রশ্ন একটাই, ভোটাররা কি বেছে নেবেন প্রতীক না প্রার্থী? প্রবীণ নাগরিক থেকে জেন জি সবার চোখ এখন এই হাই ভোল্টেজ লড়াই। অর্থাৎ প্রশ্ন একটাই, ভোটাররা কি বেছে নেবেন প্রতীক নাকি প্রার্থী? শুনবো তাদের মতামত। আমাদের প্রতিনিধি ধীরাজ দের এক প্রতিবেদন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানকার আম জনতা কি চাইছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো। এই মুহূর্তে আমি যেখানে আছি রেল শহর লামডিংয়ের প্রাণকেন্দ্র লামডিং কালীবাড়ি, এবং এই শহরের একটি পরিচয় যেমন রেল শহর, আরও একটি পরিচয় রয়েছে শান্তিপ্রিয় শহর, পাশাপাশি নেতাজি প্রেমী শহরও বলা যায় লামডিং শহর। এবং লামডিং এই 64 নং লামডিং বিধানসভা যে কেন্দ্র, এবং এই বিধানসভা কেন্দ্রকে ঘিরে দেখা গেছে রাজনৈতিক যে তাৎপরতা দেখা গেছে। বিভিন্ন সময় বিভিন্ন দলীয় প্রার্থীরা দিন রাত প্রচার করছে এবং প্রত্যেকেরই একই দাবি যে লামডিংকে আরও সুন্দর করে গড়ে তুলবে এবং লামডিংকে আরও একটি শ্রেষ্ঠ শহরে পরিণত করার প্রত্যেকেরই কল্পনা। আমার সাথে রয়েছে নবীন থেকে প্রবীণ, জেন জি, প্রত্যেকের সাথে আমরা কথা বলবো একের পর এক। প্রথমে আমি জ্যেষ্ঠ নাগরিক যিনি দীর্ঘ বহু বছর ধরে ট্রেড ইউনিয়নে দেখতে ছিলেন, ট্রেড ইউনিয়ন লিডার ভোলানাথ চক্রবর্তী, আমি ওনার কাছে যাবো। প্রথমে আপনার থেকে জানতে চাইব লামডিং সম্পর্কে আপনি কী বলবেন, যে কী ধারণা রয়েছে আপনার লামডিংয়ের বিগত দিনের রাজনৈতিক পরিকাঠামো? প্রথমে আমি আগন্তুক নির্বাচন সম্পর্কে একটু বলতে চাই যে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে নির্বাচনটা হয়, প্রতিটা ভোটার এবং জনসাধারণ থেকে আরম্ভ করে প্রত্যেক প্রার্থীকে আমি অনুরোধ করব। এবং এই সংসদ অ্যাসেম্বলিতে প্রথম যেটা আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেটিভ গেছে, এটা 1957 সালে। আমরা দেখেছি যে লামডিংয়ে আগে যারা প্রতিনিধিত্ব করছে লামডিং কনস্টিটিউশন থেকে, সেটা হোজাই শান্তি দাশগুপ্ত এবং সাধারণ রঞ্জন সরকার। কিন্তু সেই সময় একটা দুঃখের কথা আমি বলি এই মুহূর্তে, যে আমাদের লামডিং কিন্তু একজন প্রতিভাবান শিক্ষাবিদ ছিলেন, শিক্ষাগত যোগ্যতাও ছিল, ভালো তুখর রাজনীতিবিদ ছিলেন আপনার প্রয়াত বিনয় রঞ্জন সরকার। কিন্তু উনি উনি এত গুণ থাকা সত্ত্বেও বারবার বঞ্চিত হয়েছেন এই কংগ্রেস হাইকমান্ডের থেকে। একবারও ওনাকে টিকিট থেকে বঞ্চিত করেছে, তো এটা একটা দুঃখের ব্যাপার। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলবো যে বীরেশ মিশ্র বা অন্যান্য যারা ছিলেন, বীরেশ মিশ্র কোন দল থেকে ছিলেন? সিপিআইএম, এবং উনি শিলচরের বাসিন্দা ছিলেন। হ্যাঁ, উনি এখানে আসতেন ঠিকই, উনি সৎ মানুষও ছিলেন, কিন্তু একটাই প্রবলেম ছিল, যেহেতু বহিরাগত, আমরা ওনাকে সবসময় পেতাম না। তারপরে আসলো অদন্দু দে, উনিও হোজাই থেকে, সেটাতে আমরা ওনাকে পেয়েছি বা পাইনি, এরকম একটা অবস্থা। তো সুতরাং 1983 সাল থেকে আমরা বরাবরের জন্য লামডিং থেকে প্রতিনিধি পেয়েছি দেবেশ চক্রবর্তী মহাশয়কে। তো দেবেশ চক্রবর্তী যখন ছিলেন তখন একটা আলাদা বাতাবরণ ছিল, এটা উন্নতির যে ওনার লক্ষ্য ছিল বা চাকরি বাকরি যে একটা ছিল, সেটা একটু মনে হতো সীমিত আর কি। তো যাই হোক, এখন এই বছর যেটা আগন্তুক রাজনীতি যেটা বাতাবরণ আছে, আমি চাইবো এমন একজন রাজনীতিবিদ বা এমন একজন প্রতিনিধি অসম বিধানসভায় যাক, যার একটা তাগিদা থাকবে যে লামডিংটাকে সুন্দর করা, লামডিংয়ের একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ মানুষের যাতে একটা রূপ দিতে পারে। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে একটা মাদকাসক্ততে অনেক যুবকরা
মানে আসক্তি হয়ে গেছে। নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলে ওনার সঙ্গে আমি আপনার সাথে আবারও কথা বলবো। লামডিং মানুষের রাজনৈতিক সচেতনতা এগুলো দেখে আমি ভীষণ মুগ্ধ হই এবং ধীরে ধীরে আমি লামডিংয়ের বাসিন্দা হই। গত 35 বছর থেকে আমি লামডিংয়েই আছি। মধ্যখানে 35 বছর আগের লামডিং আর বর্তমান লামডিংয়ের পার্থক্যটা কি? 35 বছর আগের লামডিং এখনের লামডিং আমি খালি বলছি না, লামডিংয়ের যেটা লামডিংয়ের মানুষের রাজনৈতিক সচেতনতা আমাকে খুব মুগ্ধ করেছে। কারণ আমি দেখেছি সর্বভারতীয় ট্রেন্ডটা লামডিংয়ে বোঝায়। যখন দেবেশ চক্রবর্তী ছিলেন তখন সেন্টারে কংগ্রেস ছিল, আসাম রাজ্যে কংগ্রেস ছিল। যখন এখনও আমরা দেখি 1-2বার একটু ব্যতিক্রম হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় কেন্দ্র রাজ্য সরকারে যারা থাকে এখানের প্রতিনিধিরা সেই দলেরই থাকে। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ। আর ট্রেন দেখা গেছে সামাজিক মাধ্যম হওয়ার পরেও সামাজিক মাধ্যম হওয়ার ফলে কি অনেক সময় হয়েছে, ব্যক্তিগত রেশারেশি কিছু কিছু না ব্যক্তিগত রেশারেশিটা আমি দেখেছি সাধারণ কর্মীদের মধ্যে বেশি। নিশ্চয়ই নেতাদের উনি মধ্যে- গুরুত্বপূর্ণ কথা নেতাদের- বলছে যে নেতাদের মধ্যে কিন্তু সেই তেমন ব্যক্তিগত রেশারেশি থাকে না যদিও, কিন্তু সাধারণ যে কর্মী এই নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে সাধারণ কর্মীদের মধ্যে একটি ব্যক্তিগত রেশারেশি ছড়িয়ে আসে। আমার সাথে রয়েছে একটি এখন জেনজিন যুব সমাজ, ওনার সাথে জানবো কথা বলবো, তোমার সাথে তোমার পরিচয় জানবো প্রথম। আমি ইন্দ্রজিৎ ঘোষ। আমি এখন আপাতত লামডিংয়েরই একজন ইয়াং জেনারেশন থেকে বিলং করি। দেখুন, আমি তো এত ইতিহাসের প্রেক্ষাপটে যেতে পারবো না, যেহেতু আমি এত কিছু দেখিনি। আমি লাস্ট 10 ইয়ারগুলো যেগুলো অবজার্ভ করেছি, লামডিং কিন্তু একটি শান্তিপ্রিয় জায়গা। এখানে আমাদের যারা ইউথরা আছে সেখানে সবাই সবাইকে ভাই বলেই সম্বোধন করে। সেই রাজনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল রিলেশনশিপ এখানে ওইটা করে মানে রিফ্লেক্ট হয়। কিন্তু কিছুদিন ধরে আমি দেখছি, মানে লাস্ট 1 মাস 2 মাস ধরে লামডিংয়ের ছেলেরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়েছে পলিটিক্যালি, সেটা আমার মতে লামডিংয়ের পরিবেশে খাপ খায় না। নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ যে সামাজিক মাধ্যম, যেমনটা ইন্দ্র বলল যে সামাজিক মাধ্যমে যে এই যে কাদা ছড়ানো বা একের পর একে যে মন্তব্য, এতে কিন্তু এই সুস্থ পরিবেশটাকে বাহাল রাখার সম্ভব না। আমি তোমার জানতে চাইব, আগামী নির্বাচনে যুব সমাজ কী দেখবে, দলীয় প্রতীক না ব্যক্তি? দেখুন, এটা যদি বলে এটাকে একটু আমার অ্যানালাইসিস হিসাবে বলতে লাগবে, এখনের যারা ইউথ জেনারেশন তারা কিন্তু প্র্যাকটিক্যালি ফ্রি বি স্কিমে বিশ্বাস করে না। এই যে ধরুন, এই যে কলেজে যে ফ্রি অ্যাডমিশন যেটা কনসেপ্ট, সেখানে কি হয়, এলিট ক্লাস থেকে শুরু করে একদম বিলো ক্লাস সবাইকে ফ্রি অ্যাডমিশন দেওয়া হচ্ছে। একটা রেলওয়ে এমপ্লয়ির ছেলেও ফ্রি অ্যাডমিশন, আর যে গরিব ঘরের ছেলে তাকেও ফ্রি অ্যাডমিশন দেওয়া হচ্ছে। এটা সোশ্যাল ব্যালেন্সটা কিন্তু মেনটেন করে না কিন্তু জিনিসটা। কিছুদিন আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াও একটা খুব গুরুত্বপূর্ণ শুনানি দিয়েছে যে আমাদের ভারতবর্ষে যে ফ্রি বিসের যে পলিসিগুলো শুরু হয়েছে, আমি শুধু আসাম সরকার বলছি না, আপনি ওয়েস্ট বেঙ্গল দেখতে পারেন, উড়িষ্যা দেখতে পারেন, বিহার দেখতে পারেন, সব জায়গাতেই ফ্রি বিসের একটা কালচার শুরু হয়েছে, যেটা হতে পারে ইকোনমিক্যালি আপগ্রেড করার জন্য, কিন্তু এটা সোশিও ইকোনমিক যে ব্যালেন্সটা সেটা কিন্তু ক্ষয় করে দিচ্ছে। আপনি বড় মেট্রো সিটিতে যান, আরবান সিটিতে যান, সেখানে কিন্তু ইয়াং জেনারেশন কারোর উপর রিলায়েবল না। তারা মলে কাজ করছে, তারা কিছু না কিছু করে পার্ট টাইম করছে, তারা রিলায়েবল না যে আমরা কিছু ভাতা পাবো তা দিয়ে আমরা চলবে। বা এই যে সাধারণ মহিলাকে নিয়ে যে আজকে যে এত ধরনের ফ্রি স্কিম, আমাদের আসামে অরুণোদয়, ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্মী ভাণ্ডার, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ফিউচার পার্সপেক্টিভে ভারতবর্ষের জন্য একদমই কিন্তু খারাপ। নিশ্চয়ই উনি বলছেন যে এই যে বিভিন্ন ধরনের যে ফ্রি স্কিমগুলো রয়েছে, এগুলো কিন্তু এক সময় দেখা যাচ্ছে কোন ধরনের যে সামাজিক যে ইকোনমিক ব্যবস্থা সেটাকে পূর্ণ করার একটা পরিকল্পনা হতে পারে। এবং আমি আসলে ব্যক্তিগত রেশারেশি কিছু না ব্যক্তিগত রেশারেশিটা আমি দেখেছি সাধারণ কর্মীদের মধ্যে বেশি। নিশ্চয়ই নেতাদের উনি মধ্যে- গুরুত্বপূর্ণ কথা নেতাদের- বলছে যে নেতাদের মধ্যে কিন্তু সেই তেমন ব্যক্তিগত রেশারেশি থাকে না যদিও, কিন্তু সাধারণ যে কর্মী এই নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে সাধারণ কর্মীদের মধ্যে একটি ব্যক্তিগত রেশারেশি ছড়িয়ে আসে। আমার সাথে রয়েছে একটি এখন জেনজিন যুব সমাজ, ওনার সাথে জানবো কথা বলবো, তোমার সাথে তোমার পরিচয় জানবো প্রথম। আমি ইন্দ্রজিৎ ঘোষ। আমি এখন আপাতত লামডিংয়েরই একজন ইয়াং জেনারেশন থেকে বিলং করি। দেখুন, আমি তো এত ইতিহাসের প্রেক্ষাপটে যেতে পারবো না, যেহেতু আমি এত কিছু দেখিনি। আমি লাস্ট 10 ইয়ারগুলো যেগুলো অবজার্ভ করেছি, লামডিং কিন্তু একটি শান্তিপ্রিয় জায়গা। এখানে আমাদের যারা ইউথরা আছে সেখানে সবাই সবাইকে ভাই বলেই সম্বোধন করে। সেই রাজনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল রিলেশনশিপ এখানে ওইটা করে মানে রিফ্লেক্ট হয়। কিন্তু কিছুদিন ধরে আমি দেখছি, মানে লাস্ট 1 মাস 2 মাস ধরে লামডিংয়ের ছেলেরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়েছে পলিটিক্যালি, সেটা আমার মতে লামডিংয়ের পরিবেশে খাপ খায় না। নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ যে সামাজিক মাধ্যম, যেমনটা ইন্দ্র বলল যে সামাজিক মাধ্যমে যে এই যে কাদা ছড়ানো বা একের পর একে যে মন্তব্য, এতে কিন্তু এই সুস্থ পরিবেশটাকে বাহাল রাখার সম্ভব না। আমি তোমার জানতে চাইব, আগামী নির্বাচনে
যুব সমাজ কি দেখবে, দলীয় প্রতীক না ব্যক্তি? দেখুন, এটা যদি বলে এটাকে একটু আমার অ্যানালাইসিস হিসাবে বলতে লাগবে, এখনের যারা ইউথ জেনারেশন তারা কিন্তু প্র্যাকটিক্যালি ফ্রি স্কিমে বিশ্বাস করে না। এই যে ধরুন এই যে কলেজে যে ফ্রি অ্যাডমিশন যেটা কনসেপ্ট, সেখানে কি হয়, এলিট ক্লাস থেকে শুরু করে একদম বিলো ক্লাস সবাইকে ফ্রি অ্যাডমিশন দেওয়া হচ্ছে। একটা রেলওয়ে এমপ্লয়ির ছেলেও ফ্রি অ্যাডমিশন, আর যে গরিব ঘরের ছেলে তাকেও ফ্রি অ্যাডমিশন দেওয়া হচ্ছে। এটা সোশ্যাল ব্যালেন্সটা কিন্তু মেনটেন করে না কিন্তু জিনিসটা। কিছুদিন আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াও একটা খুব গুরুত্বপূর্ণ শুনানি দিয়েছে যে আমাদের ভারতবর্ষে যে ফ্রি বিসের যে পলিসিগুলো শুরু হয়েছে, আমি শুধু আসাম সরকার বলছি না, আপনি ওয়েস্ট বেঙ্গল দেখতে পারেন, উড়িষ্যা দেখতে পারেন, বিহার দেখতে পারেন, সব জায়গাতেই ফ্রি বিসের একটা কালচার শুরু হয়েছে, যেটা হতে পারে ইকোনমিক্যালি আপগ্রেড করার জন্য, কিন্তু এটা সোশিও ইকোনমিক যে ব্যালেন্সটা সেটা কিন্তু ক্ষয় করে দিচ্ছে। আপনি বড় মেট্রো সিটিতে যান, আরবান সিটিতে যান, সেখানে কিন্তু ইয়াং জেনারেশন কারোর উপর রিলায়েবল না। তারা মলে কাজ করছে, তারা কিছু না কিছু করে পার্ট টাইম করছে, তারা রিলায়েবল না যে আমরা কিছু ভাতা পাবো তা দিয়ে আমরা চলবে। বা এই যে সাধারণ মহিলাকে নিয়ে যে আজকে যে এত ধরনের ফ্রি স্কিম, আমাদের আসামে অরুণোদয়, ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্মী ভাণ্ডার, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ফিউচার পার্সপেক্টিভে ভারতবর্ষের জন্য একদমই কিন্তু খারাপ। কি জানবো, কি দেখে ভোট দিবেন আপনারা, দলীয় প্রার্থী না প্রতীক চিহ্ন? না, আমি তো বরাবরই ব্যক্তি, মানে দলীয় মানে ব্যক্তি যিনি প্রার্থী ওনাকেই আমি দেখি। প্রথম আমার 2-3টা মানে দাবি থাকবে। যিনি মানে আসাম বিধানসভা প্রতিনিধিত্ব করবেন, প্রথম যেটা আমার মুখ্য বলার যেটা দাবি, সেটা একটা যুব সমাজের জন্য একটা স্কিম বানানো হোক, যাতে স্বনির্ভরতা বা তাদের যাতে কোনো একটা ইনকাম থাকে, উপার্জনের একটা লক্ষ্য থাকে। এটা প্রথম কথা। যেভাবে আজকে যে ড্রাগসে যারা এডিক্টেড, তাদের যদি আমরা একটা যদি কোনো রকম স্বল্প একটা উপার্জনের একটা স্বনির্ভরতার যদি একটা ব্যবস্থা করে দিতে পারতাম, হয়তো বা তারা কিন্তু বিপদে যেত না। আরেকটা কথা, যে এই যে আমরা যে ইস্যু করতেছি, ভোট দিতেছি, ভোটে দেওয়ার সময় আমাদের যে এটা লামডিং কিন্তু একটা বাঙালি প্রধান অঞ্চল। বাঙালির যারা জ্যেষ্ঠ নাগরিক আমরা দেখছি তারা বিভিন্ন জায়গাতে নানা রকম স্কিম থেকে মানে বঞ্চিত। আপনারা দেখবেন যদি শুধু বাঙালি বাদ দিয়ে অন্য অন্য জাতি যারা আছে, মানে জনজাতি যারা আছে, তারা কিন্তু একটা না একটা স্কিমের উপরে কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তা আমি চাইবো আমাদের যারা এখানে অবশ্যই একজন বাঙালি প্রতিনিধি যাবে, কারণ 4 জনের মধ্যে 4 জনই বাঙালি, তারা যেন আমাদের বাঙালির অসহায়তার দিকে লক্ষ্য রাখে, যাতে আমরা মানে ভবিষ্যতে যাতে সুষ্ঠুভাবে বাঙালিরা আমরা চলতে পারি। এখানে লামডিংয়ের প্রবীণ নাগরিকরা কি যায়, কি মনে হয়? লামডিংয়ের সবাই এটা চায় যে প্রার্থী হবে আমাদের পাশে থাকবে, লামডিংয়ের এনআরসি যেসব সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করবে। এবং সব প্রার্থীরা, যেহেতু লামডিং ছোটো জায়গা, সবাই আমাদের পরিচিত, খুবই আপন, সবার প্রতি শুভেচ্ছা থাকলো। এবং সবচেয়ে বড় আমার যেটা আবেদন থাকবে, যে এই নির্বাচনটাকে একটা গণতন্ত্রের উৎসবে পরিণত করা। লার্জ স্কেলে সর্বসাধারণ সব সেকশনের লোক যাতে ভোটদানে অংশগ্রহণ করে, এটা একটা আনন্দ উৎসব হয়, যাতে হিংসা বিদ্বেষের পথে না যায়, সবাই সৌহার্দ্যপূর্ণ একটা, যেটা আমি বলছিলাম যে আজ থেকে 30-35 বছর আগে যে জিনিসগুলো আমরা দেখতাম, এই জিনিসগুলা অভাব।